শুভ সকাল। হ্যাঁ, তোমাদেরও শুভ সকাল। তোমরা সবাই কেমন আছো? হ্যাঁ, আমিও খুব ভালো আছি। কি বলছো? হ্যাঁ, আজ খুব সুন্দর আবহাওয়া। বাইরেটা দেখো, কত সুন্দর আবহাওয়া। রনিতা, তুমি আজ স্কুলে এসেছো? বাহ, এতদিন কোথায় ছিলে? মামার বাড়িতে? আচ্ছা, তোমার মামার বাড়িতে যেতে গেলে কিসে করে যেতে হয়? কোন গাড়ি ব্যবহার করো তোমরা যাওয়ার জন্য? কোন গাড়ি? নৌকা করে যাও তোমরা? বাহ। আচ্ছা, কে রাহুল, তুমিও নৌকা চেপেছো? বাহ, তোমরা তো দেখছি সবাই অনেকেই নৌকাতে উঠেছো। আচ্ছা, দেখো, নৌকাতে উঠেছো? হ্যাঁ, তোমাদের কথা শুনে আমিও একটা নৌকাইতে ফেললাম। এটা একটি কি তবে? নৌকা। আচ্ছা, তোমরা কেউ নৌকা সমার্থক শব্দ জানো কি? কি বলছো? খেয়া। ঠিক বলেছো, নৌকার একটি সমার্থক শব্দ খেয়া। এছাড়া আরো অনেক আছে। আচ্ছা, এটা আমি বলি। নৌকার আরো একটি সমার্থক শব্দ হলো তরণী। আচ্ছা, খেয়া বা নৌকা কোথায় চলে বলো তো? ঠিক বলেছো। বাহ, একদম সঠিক উত্তর বলেছো। খেয়া বা নৌকা চলে নদীতে। আচ্ছা, নদীর কেউ কোনো সমার্থক শব্দ জানো কি? কি বলছো? হ্যাঁ, ঠিক বলেছো। নদীর সমার্থক শব্দ হলো তটিনী। এছাড়া আরো আছে স্রোতস্বিনী, আরো অনেক আছে, সেগুলো আমরা পরে জানবো। আমরা আজ দুটো দুটো করে জানলাম। হ্যাঁ, এই খেয়া কি কাজে ব্যবহার করা হয় বলো তো? খেয়া ব্যবহার করা হয় নৌকা, যেমন আমরা নদীতে এক জায়গা থেকে অন্য জায়গায় স্থলপথে যাই, তেমন জলপথে আমরা এই নৌকা বা খেয়াকে আমরা যাত্রার মাধ্যম হিসাবে ব্যবহার করি। তেমনই এই খেয়া নিয়ে না একটা কবিতা আজ আমরা পড়বো। তোমাদের বইতে এই কবিতাটা আছে, তোমরা সবাই বই বার করো। এবং এই কবিতাটি লিখেছেন আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। কে লিখেছে? বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। এবং এই কবিতাটি রবীন্দ্রনাথ ঠাকুরের চৈতালি কাব্যগ্রন্থের অন্তর্গত। কি বললাম? হ্যাঁ, চৈতালি কাব্যগ্রন্থ। কি কাব্যগ্রন্থ? চৈতালি কাব্যগ্রন্থের অন্তর্গত। তাহলে চলো এবার আমরা কবিতাটা একটু একটু করে সবাই পড়ি। খেয়া নৌকা পারাবার করে নদীর স্রোতে, কেহ যায় ঘরে, কেহ আসে ঘর হতে। দুই তীরে দুই গ্রাম আছে জানাশোনা, সকাল থেকে সন্ধ্যা করে আনাগোনা। অর্থাৎ এই খেয়া নৌকা হলো একটি ছোট নৌকা বিশেষ, যার মাধ্যমে নদীর এক পার থেকে অন্য পারে যাওয়া যায়। এই যে খেয়া নৌকা, এটি নদীর স্রোতে বয়ে চলেছে। এবং এই খেয়া নৌকার সাহায্যে কোনো মানুষ তারা তীরে যায়, একটা নদীর পাড়ে অন্য পারে যায়, আবার কেউ কেউ অন্য পারে যায়। এই যে খেয়া নৌকা নদীতে যাতায়াত করছে, এই দুটো নদীর দুই পাশে দুটো গ্রাম আছে। পরের লাইনে কি আছে আমরা বললাম? দুই তীরে দুই গ্রাম আছে জানাশোনা, সকাল থেকে সন্ধ্যা করে আনাগোনা। অর্থাৎ এই নৌকার দুই পাড়ে যে দুটি গ্রাম আছে তাদের মধ্যে জানাশোনা আছে, অর্থাৎ তাদের মধ্যে একটা পূর্ব পরিচিতি আছে। এবং সকাল থেকে সন্ধ্যা তারা আনাগোনা করে, অর্থাৎ কর্মসূত্রে তারা হয়তো কেউ নদীর ওই পারে যাচ্ছে, আবার হয়তো কেউ নদীর এই পারে আসছে। এবার চলো তার পরের কয়েকটা লাইন জানি। পৃথিবীতে কত দ্বন্দ্ব, কত সর্বনাশ, নতুন নতুন কত গড়ে ইতিহাস। অর্থাৎ এই যে পৃথিবীতে আমরা বসবাস করছি, এই পৃথিবীতে চারিদিকে কত কলহ, কত বিবাদ, কত সংঘাত, কত লড়াই প্রতিনিয়ত ঘটে চলেছে। এবং এই যে কালের নিয়মে সময় অতিক্রান্তের পরে সেগুলো এক একটি ইতিহাসের ঘটনায় পরিণত হচ্ছে। আমরা ইতিহাস বইতে পড়ি না যে অনেক আগের কোনো ঘটনা, রাজায় রাজায় যুদ্ধ, মানুষের মানুষের সংখ্যা, এগুলো আমরা কোথায় দেখতে পাই? এগুলো আমরা ইতিহাসের পাতায় পড়ি। রক্ত প্রবাহের মাঝে ফেনাইয়া ওঠে সোনার মুকুট কত টুটে আর ফুটে। এই যে সংঘাত, মানুষের রাজায় রাজায় লড়াই, এই যে সংঘাতে কত মানুষের প্রাণ যাচ্ছে, কত নিরীহ মানুষের প্রাণ বলি যাচ্ছে, কত মানুষ আহত হচ্ছে। এবং যুদ্ধ মানেই কি? যুদ্ধ মানেই যেহেতু মারামারি, লড়াই, তাহলে সেখানে কি দেখতে পাবো আমরা? সেখানে হবে রক্তপাত। এই রক্ত প্রবাহ এতটাই যে সেখানে রক্তের যে ফেনা, সেই ফেনা পুঞ্জীভূত হয়ে উঠছে। এবং
সোনার মুকুট কত টুটে এবং ফুটে। সোনার মুকুট মানে হচ্ছে কোনো নতুন সাম্রাজ্য সূচনা, এবং এই নতুন সাম্রাজ্যের সূচনার প্রতীক। এই সোনার মুকুট ফুটে অর্থাৎ সোনার মুকুট ফুটে অর্থাৎ কোনো নতুন সাম্রাজ্যের প্রতিষ্ঠা হচ্ছে। এবং টুটে কথার অর্থ হচ্ছে, টুটে মানে হচ্ছে, টুটে মানে কি বলতো, টুটে মানে হচ্ছে ভেঙে যাওয়া, ভেঙে যাওয়া বা ধ্বংস হওয়া। কি বললাম? ঠিক বলেছো, টুটে মানে ভেঙে যাওয়া বা ধ্বংস হওয়া। অর্থাৎ একটা সাম্রাজ্যের বা একটা শক্তির যেমন উত্থান হচ্ছে, তার সূচনা হচ্ছে, তেমন অন্য সাম্রাজ্যেরও সেই পতন বা সর্বনাশ হচ্ছে। তারপরের 4টি লাইন এবার আমরা পড়ি। সভ্যতার নব নব তৃষ্ণা ক্ষুধা, উঠে কত হলাহল উঠে কত সুধা। সভ্যতার নব নব তৃষ্ণা ক্ষুধা, এই যে আমাদের সভ্যতা, এই সভ্যতার তৃষ্ণা অর্থাৎ পিপাসা, আর ক্ষুধা অর্থাৎ খিদে। সভ্যতার এই যে তৃষ্ণা বা পিপাসা কি? সভ্যতা প্রতিনিয়ত চায় তার অগ্রগতি, উত্থান, ক্রমান্নতি, এবং এই অগ্রগতির পথে এগোতে এগোতে আমরা বিভিন্ন ধরনের কাজের সাথে যুক্ত হয়ে যাই। যেমন দেখো, আমাদের এই নগরায়ন বা সভ্যতার যে অগ্রগতি, বিশ্বায়ন, এই নগরায়নের ফলে আমরা কি করি? অপর্যাপ্ত পরিমাণে আমরা বৃক্ষচ্ছেদন করি। এই অপর্যাপ্ত পরিমাণে বৃক্ষচ্ছেদন আমরা করে ফেলছি। আমরা নগরায়নের যেমন সুফল নিচ্ছি, বিজ্ঞানের ক্রমান্বয়ে উন্নতির যে আমরা সুফল নিচ্ছি, তার পাশাপাশি আনুষঙ্গিক যে আমরা কাজকর্ম করছি, তারও তো একটা কুফল আমাদের সমাজে আমাদের সমাজে হয়ে যাচ্ছে। তাহলে সেগুলোকেও তো আমাদের ধারণ করতে হচ্ছে। তাহলে সভ্যতার নব নব তৃষ্ণা ক্ষুধা, উঠে কত হলাহল উঠে কত সুধা। তাহলে সভ্যতার এই তৃষ্ণা এবং ক্ষুধার কারণে আমরা যেমন সুফল পাচ্ছি, অর্থাৎ আমরা তার সুধা, অমৃত পান করছি। সুধা কথার অর্থ হলো কি বলতো? সুধা কথার অর্থ হলো অমৃত। হ্যাঁ, বানানটা ঠিক করে দেখে নেবে। অমৃত, অমৃত। এই অমৃত যেমন আমরা পান করছি, তাহলে তার আনুষঙ্গিক যে ক্ষতিগ্রস্ত হচ্ছে সমাজ, এই বিশ্ব, এই সভ্যতা, অর্থাৎ যে হলাহল বিষ, সেটাও আনুষঙ্গিকভাবে এসে যাচ্ছে আমাদের সমাজে। কিন্তু তার পরের 4 লাইন দেখো, শুধু হেতা দুই তীরে কে বা জানে নাম, দুহা পানে চেয়ে আছে দুইখানি গ্রাম। কিন্তু এই যে সমাজের সভ্যতার এই যে এত কিছু ঘটে যাচ্ছে, এই যে রক্ত প্রবাহ হচ্ছে, এই যে সুধা হলাহল হচ্ছে, কিন্তু এইদিকে কোনো খেয়াল নেই এই যে নদীর দুই পাড়ে দুটো গ্রাম আছে। এই নদীর দুই পাড়ে দুটি গ্রাম, এর দোহা, দোহা অর্থাৎ কি? দোহা অর্থাৎ দুজনের। এই দুটি গ্রাম দুজনের দিকে শুধু তাকিয়ে আছে। এরা নিজেদের কিন্তু নিজেদের কোনো নাম জানে না। এই খেয়া চিরদিন চলে নদীর স্রোতে, কেহ যায় ঘরে, কেহ আসে ঘর হতে। এই যে খেয়া, এই খেয়ার কাজ কি? এই খেয়ার কাজই হচ্ছে এক পাড়ের মানুষের অন্য পাড়ে নিয়ে যাওয়া এবং অন্য পাড়ের মানুষদের এই পাড়ে নিয়ে আসা। এদের মাঝখানে এই যে সভ্যতার এত কিছু ঘটনা, ইতিহাস, এদের মধ্যে কোনো সেই ছাপ নেই। এরা শুধু নিজেদের মাঝখানে নিজেদের মতন করে বয়ে চলেছে। যেমন আমরা যদি মনে করি যে এই যে নদীটি আছে এবং নদীর দুই পাড়ে যে দুটি গ্রাম আছে, একটি গ্রাম আমাদের জন্ম এবং অন্যটি গ্রাম হলো আমাদের মৃত্যু। এই জন্ম আর মৃত্যু যদি আমরা দুটো গ্রাম মনে করি, এই নৌকাটা কি হবে বলো তো? এই নৌকাটা এর মাঝখানে খেয়া অর্থাৎ জীবন রূপ তরীর মতন বয়ে চলেছে। এই খেয়া একদিকে গ্রামের একদিকে আসছে, অর্থাৎ নব জন্মের সূচনা হচ্ছে, নবাগত আমাদের গৃহে প্রবেশ করছে এবং কেহ আর যায় ঘর হতে। এবং এই যে আমাদের জীবনের বিশেষ পরিণতি মৃত্যু, সেই ঘর থেকে যেন বয়েছে অন্য পারে চলে গেছে। তাহলে এই দুটি জন্ম এবং মৃত্যু, এই দুজনের মাঝখানে সেতু বন্ধনকারী এই খেয়া একবার এপারে যাচ্ছে, একবার ওপারে যাচ্ছে। খুব ভালো করে বুঝতে পেরেছো তো? আচ্ছা, এবার চলো তো কিছু প্রশ্ন করি। হ্যাঁ, বলো তো যে খেয়া কবিতাটি কে লিখেছেন? কে? একটু জোরে বলো, আমি তো শুনতেই পাচ্ছি না। হ্যাঁ, একদম ঠিক বলেছো, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছেন। আচ্ছা বলো তো, খেয়া কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? খেয়া কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? হ্যাঁ, ঠিকই বলেছ, খেয়া কাব্যগ্রন্থটি চৈতালি কাব্যগ্রন্থের অন্তর্গত। একদম ঠিক বলেছ। আচ্ছা, তোমরা সবাই বুঝতে পেরেছো তো?
খুব ভালো। তাহলে এর পরের দিন আমরা এই কবিতাটি থেকে আরও অনেক প্রশ্ন করব এবং আবার ভালো করে কবিতাটি পড়ব।